না ওরা, কখনো না। আমার অত ক্ষমতা নেই সাবের। আমি চাইলেই কাউকে ভালো চাকরি দিতে পারি না। কথাটা মাথায় রেখে আমাকে বিরক্ত করা বন্ধ করো প্লিজ। ফার্দার যদি তুমি আমার সামনে পড়ো তাহলে অথরিটির কাছে তোমার নামে কমপ্লেইন করতে বাধ্য হব আমি। ওরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিকশায় উঠে বসে। রাগে এখনো তার গা থরথর করে কাঁপছে। সারা জীবন মেয়েটা নিজের উপর হওয়া অন্যায়গুলো মুখ বুজে সহ্য করে গেছে, প্রতিবাদ করেনি, কিংবা হয়তো প্রতিবাদ করার মতো সাহস করে উঠতে পারেনি। সেই থেকে বদভ্যাস হয়ে গেছে। এখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার অভ্যাস রয়ে গেছে তার মধ্যে। তবে আর নয়, আজকের মতো করে জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিবাদ করতে হবে তাকে। দুনিয়াকে বুঝিয়ে দিতে হবে ওরা সর্বংসহা কোমল পদ্মফুল নয়। নিজের উপর হওয়া অন্যায়কে এক মুহূর্তের জন্য প্রশ্রয় দেবে না সে। তেজি সূর্যের মতো সেও জ্বলে উঠে আলো ছড়াতে পারে বহুদূর। বাসায় ফিরে ব্যাগ থেকে ফোনটা বের করতেই চিন্তার ভাঁজ পড়ল ওরার কপালে। নওশিনের মিসড কল। ওরা বেশি কিছু চিন্তা না করে কল ব্যাক করলো। দু একটা রিং বাজতেই কল রিসিভ করে নওশিন অপর প্রান্ত থেকে বলল, ওরা তোমাকে ফোন করেছিল কিছুক্ষণ আগে। ওরা বিনয়ী গলায় বলল, সরি ম্যাম, আমি ক্লাসে ছিলাম তাই ফোনটা সাইলেন্ট করা ছিল। আর তাই আমি শুনতে পাইনি। আরে বাবা, কোনো ব্যাপার না। তোমার ক্লাস কি শেষ হয়েছে? এখন কথা বলা যাবে? জি ম্যাম, আমি বাসায় ফিরে এসেছি, আপনি বলুন। নওশিন উদ্বিগ্ন গলায় বলল, সে সকাল থেকে কথাকে ফোন করছি, মেয়েটা ফোন রিসিভ করছে না। ওখানে এখন তো রাত, ঘুমিয়ে পড়লো কিনা কে জানে। চিন্তা হয় না বলো? জি ম্যাম, চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তুমি একটু সাদকে ফোন করে কথার খোঁজ নেবে প্লিজ? ওরা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি এক্ষুনি স্যারকে ফোন করছি। দুজনের মধ্যকার এই যোগাযোগের মাধ্যম হতে আর ভালো লাগে না ওরার। এই সবই আরশাদের পাগলামি। ডিভোর্স তো রোজ রোজ কত মানুষেরই হচ্ছে, তাই বলে কি প্রাক্তন স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলা যাবে না? কথাকে নিয়ে সেই যুক্তরাষ্ট্রের ছুটি কাটাতে গেছে আরশাদ। মায়ের মন তো সন্তানের জন্য চিন্তায় আচ্ছন্ন থাকবে। সন্তান নিজ থেকে এতটা দূরে অবস্থান করছে বলে চিন্তার গভীরতাটা আরেকটু বেশি। কথার কাছে নিজস্ব একটা ফোন আছে ঠিকই, তবে সবসময় সে ফোনের কাছে থাকা হয়ে ওঠে না তার। মা ফোন করলে তাই অনেক সময় চোখে পড়ে না। আরশাদ কি পারে না এই সময়টা নওশিনের অশান্ত হৃদয়কে শান্ত করতে? ফোন করে বলতে, ঠিক আছে। 3 অক্ষরের এই বাক্যটা বললে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু আরশাদ তো আরশাদই। জেদের প্রশস্ত প্রাচীর ভেঙে এপারে আসা তার পক্ষে যেন অসম্ভব। অতীতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে অনবরত পা দুলিয়ে যাচ্ছে নওশিন। তার পা দোলানোর গতি কাগজে কলমে হিসাব করলে হবে মিনিটে 99 বার। নায়িকা হওয়ার সুবাদে সে অভ্যাস ত্যাগ করে তাকে বড় বড় নোখ রাখতে হয়েছে। তবে আজ হঠাৎ পুরনো এই বদভ্যাস ফিরে এসেছে। নিজের অজান্তেই ডান হাতের নখগুলো কামড়াচ্ছে নওশিন। ঘড়িতে বাজছে কাটায় কাটায় 1:30। এই গভীর রাতে ব্যস্ততম ঢাকা কেমন যেন নিশ্চুপ হয়ে ওঠে। দিনের অন্যান্য সময় এই বসার ঘরে বসলে রাস্তা থেকে নানান শব্দ ভেসে আসে। কখনো হকারদের হাঁকডাকার শব্দ, রিকশার বেলের শব্দ, গাড়ির হর্নের শব্দ। এখন কোনো শব্দই আসছে না। চারিদিকে পিনপতন, নীরবতা। নওশিনের চোখে এক ফোঁটাও ঘুম নেই। কথার সঙ্গে রাত জাগতে জাগতে তার চোখ থেকে ঘুমটুম সব উড়ে গেছে। আশ্চর্যজনকভাবে কথা আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। জীবনের এই প্রথম 11 মাসে মেয়েটা কখনো রাত 3টার আগে ঘুমায়নি। নওশিন দুশ্চিন্তায় অস্থির হয়ে অপেক্ষা করছে আরশাদের জন্য। ছেলেটাকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছে, রিসিভ করার কোনো নামগন্ধ নেই। আরশাদ ঠিক আছে তো? দুশ্চিন্তার প্রবল স্রোত বয়ে গেল নওশিনের গা বেয়ে। নওশিন ওড়না দিয়ে সাবধানে কপালের ঘাম মুছল। ঠিক তো অবশ্যই আছে, শুটিং থাকলে আরশাদ এমন রাত করে বাড়ি ফিরে, এ আর নতুন কি? তবুও কেন দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে তার সমস্ত অন্তরাত্মা? এত সব চিন্তার ভিড়ে হঠাৎ নওশিন সম্বিত ফিরে পেল কলিং বেলের আওয়াজে। এক মুহূর্ত অপচয় না করে সে ছুটে গিয়ে দরজা খুলল। দরজার ওপারেই দাঁড়িয়েছিল তার কাঙ্ক্ষিত মানুষটা। আরশাদকে দেখতে আজ বেশ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে যেন বেচারার শরীরের এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। তবুও সারাদিন পর নওশিনের মুখটা দেখে ঠোঁটে জোরপূর্বক হাসি টানল আরশাদ। নওশিনকে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, এখনো জেগে আছো তুমি? নওশিন আকস্মিক আলিঙ্গনে কোনো প্রকার সাড়া না দিয়ে বলল, কোথায় ছিলে তুমি? আরশাদ নওশিনকে ছেড়ে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এটা কি ধরনের প্রশ্ন? তুমি খুব ভালো করেই জানো আমি কোথায় ছিলাম। দরজাটা ধাম করে বন্ধ করে দিয়ে নওশিন কড়া গলায় বলল, সাত, তোমার শুটিং 10টায় শেষ হয়েছে। মোবাইল থেকে ঢাকায় ফিরতে 3 ঘন্টা লাগে নৌসিন, এটা তোমার জানার কথা। হঠাৎ এসব জিজ্ঞাসা করছো কেন? কারণ তুমি আপনাকে ইগনোর করছো। আরশাদ হতবাক গলায় বলল,
আমি? হ্যাঁ তুমি, কোনো কারণ ছাড়াই দিনের পর দিন ইগনোর করে যাচ্ছ আমাকে। আমি ফোন করলে রিসিভ করো না, টেক্সটে রিপ্লাই দাও না, কেন সাদ? আমাকে আর আগের মতো অ্যাট্রাক্টিভ লাগে না, তাই না? আরশাদ ক্লান্ত গলায় বলল। নৌসিন, আমি প্রচণ্ড টায়ার্ড। এই মুহূর্তে তোমার এইসব কথা শুনে ভালো লাগছে না। নওশীন আক্ষেপের সুরে বলল। আমার কথা তো আর ভালো লাগবেই না, আমি তো পুরনো হয়ে গেছি। নতুন মানুষদের নতুন নতুন কথা এখন ভালো লাগবে তোমার। তুমি কি বাই এনি চান্স আমাকে সন্দেহ করছো? সন্দেহ না করার কোনো উপায় তো তুমি রাখোনি রাত। তোমার সব সময় বাইরের মানুষের জন্য, আর আমার জন্য তো তোমার কোনো সময়ই নেই। এমনটা তো ছিল না আগে। তোমার মোট সময়ের বেশি সময়ই ছিল আমার জন্য। হুট করেই তুমি বদলে গেছো। আরশাদ বিরক্ত গলায় বলল। আমি বদলে জানি নৌসিন, তুমি পাগল হয়ে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো আমাকে সারাদিন শুটিং করতে হয়, আর শুটিংয়ের সময় কল রিসিভ করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া আমি তো এই প্রথম শুটিং করছি না, এর আগেও বহুবার শুটিং করেছি, বহুবার তোমার কল মিস করেছি। তখন তো এমন করনি তুমি। কারণ এখন আমার তোমাকে প্রয়োজন সাদ। নওশীন কথাটা বলার সঙ্গে সঙ্গে দোতলায় উঠে গেল। আরশাদের সঙ্গে এই কথোপকথন চালিয়ে যেতে ইচ্ছে করছে না। সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে বিচিত্র এক ক্লান্তি। এই ক্লান্তি সহজে দূর হওয়ার নয়। নওশীন খুব ভালো করেই জানে আরশাদের কোনো দোষ নেই। দেশের সব থেকে বড় সুপারস্টার হওয়া মুখের কথা নয়। অবিরাম নিজের জায়গাটা ধরে রাখার জন্য পরিশ্রম করে যেতে হয় তাকে। তবে দোষটা নওশীনেরও নয়। ভালোবাসার মানুষের কাছ থেকে একটু সময় সবাই আশা করে। সে এক বিন্দু সময়ের জন্য নওশীন ছটফট করেই চলেছে। বর্তমানে রাত 10:32। বাবার গায়ের উপর হাত পা তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কথা। সাধারণত এত তাড়াতাড়ি সে ঘুমায় না। আজ সারাদিন বেচারির উপর দিয়ে প্রচুর ধকল গেছে। ক্লান্ত হয়ে তাই আগেভাগেই ঘুমিয়ে পড়েছে। সফরের তৃতীয় দিন আজ তারা ঘুরতে গিয়েছিল ডিজনি স্প্রিংসে। প্রথম দুদিন পুরোটাই ব্যয় করেছে কথার স্বপ্নের ডিজনিল্যান্ডে। নিজের সব থেকে পছন্দের চরিত্রদের সামনাসামনি দেখে এবং পছন্দের সব রাইডে চড়ে মেয়েটা যেন পাগল প্রায়। ডিজনি স্প্রিংস ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা একটি শপিং মল। মূলত বাচ্চাদের জন্য পুরো শপিং মলটা তৈরি করা হয়েছে। ডিজনির সকল কার্টুনের থিমে বাচ্চাদের পোশাক, খেলনা, খাবার আরও কত যে হাবিজাবি আছে তার হিসাব নেই। শপিং মলটা সাজানো হয়েছে ডিজনির থিমের আদলে। কথা চোখের সামনে যা পেয়েছে, যা পছন্দ করেছে তাই কিনেছে। আজ তাকে বাদশা দেওয়ার ক্ষমতা যেন কারো নেই। আরশাদও আদর্শ বাবার ন্যায় পূরণ করেছে মেয়ের প্রতিটা শখ। কথার মাথায় হাত বুলিয়ে দিল আরশাদ। মেয়েটা সর্বক্ষণ তার আশেপাশে থাকলে ভালোই হতো। তার অশান্ত হৃদয়টা শান্ত থাকার একটা উপায় খুঁজে পেত। আরশাদ চাইলেই পারত ডিভোর্সের সময় কথার কাস্টডির আপিল করে মেয়েকে নিজের কাছে রাখতে। তবে তাতে কেবলই তিক্ততা বাড়ত মেয়ের জীবনে। মাকে ছাড়া একটা সন্তানের জীবন অপূর্ণ, এ সত্য আরশাদও স্বীকার করে। একটা মেয়ে মা হয়ে যাওয়ার পর তার চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার সন্তান। এই যেমন কিছুক্ষণ আগে অরার ফোন এসেছিল। কথা ফোন রিসিভ করছে না বলে নওশীন চিন্তা করছে। কাস্টডি নিয়ে মেয়েকে নিজের কাছে রাখলে নওশীন নেহাত পাগল হয়ে যেত। অযথা একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার কোনো অর্থ নেই। আরশাদ এই হৃদয়হীন কাজটা করতেও চায় না। তবে ভবিষ্যতে যদি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তবে সর্বোচ্চ হৃদয়হীন হওয়ার জন্য প্রস্তুতি তার নেওয়া আছে। মোবাইল স্ক্রিনের উপর ভেসে উঠেছে অপরিচিত একটা নাম্বার। এ আর নতুন কিছু নয়। আরশাদের ম্যানেজার হওয়ার সুবাদে দিনে হাজারটা অপরিচিত ফোন রিসিভ করতে হয় অরাকে। ইন্ডাস্ট্রিতে সেলিব্রিটিদের ফোন নাম্বার যেন হাওয়ায় ভেসে বেড়ায়। কোনো পরিচালক বা অ্যাসিস্ট্যান্টের কাছে চাইলেই পাওয়া যায় পছন্দের সেলিব্রিটির নাম্বার। আরশাদ সেদিক থেকে একেবারেই ব্যতিক্রম। তার ব্যক্তিগত নাম্বার খুব বেশি সংখ্যক মানুষের কাছে নেই। তার সঙ্গে যোগাযোগ করতে হলে যোগাযোগ করতে হবে অরার সঙ্গে। আজ না জানি কোন নতুন পরিচালক ফোন করেছে, কিংবা হয়তো কোনো প্রযোজক। একটা সময় ছিল অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে গেলে অরার বুক কাঁপত। মনে মনে সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যেত। অথচ সেই অরাকে আজ দিনে কত শত অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হয়। আমরা যে জিনিসটাকে সব থেকে বেশি ভয় করি সেই জিনিসটাকে একসময় আপন করে নিতে হয়। অদ্ভুত ব্যাপার। বিরক্ত ভঙ্গিতে ফোন রিসিভ করলো অরা। অপর প্রান্ত থেকে শোনা গেল ভারী পুরুষ কণ্ঠস্বর। হ্যালো, কেডা? বিরক্তিতে দাঁতে দাঁত চেপে অরা বলল। আপনিই তো ফোন করলেন, জানেন না কাকে ফোন করেছেন? এটা কি আখির নাম্বার? অরার গা বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। আখি, এই নামে তাকে এখন আর কেউ ডাকে না। অরা তো প্রায় ভুলতেই বসেছে। একটা সময় তার নাম ছিল অন্য কিছু। নিজের ভেতরে বাস করতে থাকা ওই মেয়েটাকে তো সে কবেই মেরে ফেলেছে নিজ হাতে। অরা কম্পিত স্বরে বলল। না, এইখানে ওই নামে কেউ থাকে না। আপনি আর এই নাম্বারে ফোন করবেন না। অরা কলটা কাটতে যাবে ঠিক তখনই লোকটা বলে উঠল। শুনেন,
আমি আগে চাচা। ওরে বলিয়েন ওর বাপে গত বছর মারা গেছে। এই 1 বছর আখির মেলা খোঁজাখুঁজি করেছি, শেষে এই নাম্বারটা পাইলাম। ওরে বলিয়েন একবার গ্রামে আইসা বাপের কবর জিয়ারত করিয়া যাইতে। মাইয়া হইয়া বাপের কবর জিয়ারত করব না, এইটা কেমন কথা? অপর প্রান্ত থেকে কলটা কেটে গেল। থ হয়ে বসে রইল ওরা। তার হৃদস্পন্দনের গতি ক্রমেই বেড়ে যাচ্ছে। মাথাটা কেমন যেন ভনভন করছে। ওরা বুঝতে পারছে না তার কেমন অনুভব করা উচিত। তার কি কষ্ট পাওয়া উচিত, নাকি এত বড় একটা খবর গায়ে না মেখে ফিরে যাওয়া উচিত নিজ জীবনে? বাবা নামক মানুষটাকে প্রায় ভুলতে বসেছিল ওরা। বাবা তাকে কোনোদিনও সন্তান হিসেবে ভালোবাসেনি। দায়িত্ব পালনের জন্য নিজের কাছে রেখেছেন ঠিকই, তবে একটা সময় পর স্বার্থের বশীভূত হয়ে নিজের মেয়েকেই পর করে দিতে চেয়েছেন। এতগুলো বছর ধরে ওই মানুষটার উপর প্রচুর ক্ষোভ জমা পড়েছে। বাবা চাইলেই পারতেন ওরার জীবনে শান্তির আঁচ এনে দিতে, চাইলেই পারতেন নতুন মায়ের অত্যাচার থেকে তাকে রক্ষা করতে, কিন্তু তিনি সেসব কিছুই করেননি। নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছেন সারা জীবন। এত বছরের এত এত জমে থাকা ক্ষোভ সব যেন নিমিষে উধাও হয়ে গেল। ভেতর থেকে কিছু একটা যেন এসে বারবার ওরাকে বলছে একটা বার গিয়ে বাবার কবরের সামনে দাঁড়াতে। মানুষটা সেই কবে চলে গেছে, শেষবার দেখার সুযোগ তো হলো না। পুকুর ঘেরা অপরূপ সুন্দর এক রিসোর্টে আজ শুটিং হচ্ছে। এই মুহূর্তে শট চলছে রিসোর্টে মূল দরজার সামনে। ওরা এতক্ষণ আরশাদের গ্রিন রুমে বসে জরুরি ফোন কলগুলো সারছিল। আচমকা চাচারি কলটা এসে তার স্বাভাবিক চিন্তা ভাবনাগুলোকে স্থবির করে গিয়েছে। শট ইতিমধ্যেই শেষ হয়েছে। ক্যামেরাম্যান ব্যস্ত ভঙ্গিতে ক্যামেরা নিয়ে ছুটে গেল আরশাদের কাছে। শটটা যদি আরশাদের পছন্দ হয় তবেই সিনেমার জন্য চূড়ান্ত করা হবে। পছন্দ না হলে আবারও নতুন করে শট নেওয়া হবে। সুপারস্টারদের নিয়ে সিনেমা বানানোর এই এক জ্বালা। পরিচালকদের কথার কোনো মূল্যই থাকে না সেটে। আরশাদ তার চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ডান হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট জ্বালিয়ে রেখেছে, কিন্তু মুখে দিচ্ছে না। তার চোখ দুটো সানগ্লাসের আড়ালে ঢেকে যাওয়ার কারণে ঠিক বোঝা যাচ্ছে না তার মুখভঙ্গি। অরা এসে দাঁড়ালো আরশাদের পাশে। অরার চোখে মুখে কেমন উদ্ভ্রান্তের ভাব। আরশাদ ইশারায় ক্যামেরাম্যানকে যেতে বলল, যার অর্থ শট তার পছন্দ হয়েছে। অরা ইতস্তত করে বলল, স্যার একটা কথা। আরশাদ মোবাইলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বলো। আমার ছুটি লাগবে কবে? আজকে। আরশাদ বিরক্ত গলায় বলল, হোয়াট ননসেন্স! তুমি জানো না একদিনের নোটিশে আমি ছুটি দিতে পারবো না? জানো না? অরা অস্পষ্ট গলায় বলল, একটা ইমার্জেন্সি হয়ে গেছে স্যার। সব তোমার ফাঁকিবাজি। এমার্জেন্সি আবার কি? অরা ক্লান্ত গলায় বলল, আমার বাবা মারা গেছে স্যার, যদিও 1 বছর আগে, কিন্তু আমি আজ জানতে পারলাম। আরশাদের মুখভঙ্গি নিমিষেই বদলে গেল। সকল কাঠিন্য গাম্ভীর্য উবে গিয়ে জায়গা করে নিল করুণা। আরশাদ কিছু একটা বলতে যাবে তার আগে অরা ব্যস্ত গলায় বলল, থাক স্যার, আমি অন্য আরেকদিন চলে যাব। আরশাদকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অরা সরে এলো। মূলত তার চোখ ভর্তি জল চলে এসেছে। যে কোনো সময় তো বেয়ে পড়বে তার নরম গাল বেয়ে। গোটা পৃথিবীর কাছে অরা নিজেকে উপস্থাপন করে একজন সাহসী মেয়ে হিসেবে। সাহসী মেয়েদের চোখে জল মানায় না। দীর্ঘক্ষণ জলের দিকে তাকিয়ে রইল অরা। অশান্ত হৃদয় ক্রমেই শান্ত হতে শুরু করেছে। তার মনের মাঝে সেই অদ্ভুত অনুভূতি এখনো রয়ে গেছে। অরা এখনো বুঝতে পারছে না বাবার মৃত্যুতে তার কেমন অনুভব করা উচিত। চোখের জল সাবধানে মুছে নিয়েছে বহু আগেই, তবুও কান্না পাচ্ছে, তবে কাঁদতে ইচ্ছা করছে না। এই অদ্ভুত অনুভূতিকে কি নামে প্রকাশ করা যায় কে জানে। হঠাৎ আরশাদ এসে বসলো অরার পাশে। বস এসে বসায় স্বভাবতই সম্মান জানানোর জন্য উঠে দাঁড়াতে যাবে অরা, ঠিক তখনই আরশাদ ইশারায় বসে থাকতে বলল তাকে। অরা বসে ঠিকই রইল, কিন্তু তার মনের মাঝে একরাশ অস্থিরতা। নীরবতা ক্রমেই অস্থিরতা বাড়িয়ে দেয়। নীরবতা ভঙ্গ করে আরশাদ হঠাৎ বলল, আমার সঙ্গে তোমার অনেক মিল, জানো ওরা? কথাটার অর্থ বুঝতে না পেরে অরা বলল। আরশাদ শান্ত গলায় বলল, জি স্যার। আমার বাবা ছোটবেলা আমাকে ফেলে চলে যায়। গল্পটা কি তুমি জানো? অরা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যেমন তোমার বাবাকে সহ্য করতে পারো না, আমিও ঠিক তাই। ঘৃণা করতাম আমি আমার বাবাকে, হয়তো এখনো করি। তখন আমার প্রহর সিনেমাটা শুটিং চলছিল। হঠাৎ একটা ফোন আসলো, বাবা নাকি মারা গেছে। 1 সেকেন্ডের মধ্যে আমার সব রাগ ঘৃণা সব উঠে গেল। চোখের সামনে বারবার তার মুখটা ভেসে আসছিল। আমার কিন্তু তখনও বাবার চেহারাটাও মনে নেই, আবছা আবছা মনে আছে। আমি যেখানে আমার বাবাকে সব থেকে বেশি ঘৃণা করতাম, সেই আমি বাবার মৃত্যুর পর সব কিছু ফেলে রেখে ছুটে যাই অস্ট্রেলিয়াতে। ফেলে আসা স্মৃতিগুলো যেন স্পষ্ট ভেসে উঠছে আরশাদের চোখে। ওই চোখ দুটোর দিকে তাকালেই দেখা মিলবে তার ফেলে আসা দিনগুলোর।
ওরা সাবধানে চোখের জল মুছে বলল, আমার বাড়ি থেকে পালিয়ে আসার পর আমি কখনো বাবার মুখোমুখি হতে চাইনি। তার কারণেই তো আমার জীবনটা এত এলোমেলো হয়ে যায়। সে চাইলেই আমার ছোটবেলাটা আরো সুন্দর হতে পারতো, কিন্তু সে চায়নি। আরশাদ অবাক হয়ে লক্ষ্য করলো ওরা কাঁদছে, নিঃশব্দে কান্না। আরশাদ জানে তার ম্যানেজার নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বাচ্চা মেয়ে হওয়া সত্ত্বেও বাচ্চা মিললেশ মাত্র কোনোদিনও দেখেনি তার মাঝে, আজ দেখছে। ওরা এবার চোখের জল মোছার কোনো প্রকার চেষ্টা না করে বলল, আমিও তো আমার বাবাকে ঘৃণা করি স্যার, তবু কেন তার কাছে যেতে ইচ্ছে করছে। আরশাদ দৃঢ় গলায় বলল, তুমিও যাও ওরা, কিন্তু স্যার, যাও তুমি। রক্তের সম্পর্কগুলো এমনই হয়। তুমি সব কিছু ছেড়ে আসতে পারলেও এই বন্ধন কখনো ছিঁড়তে পারবে না। একটা কাপড়ের টুকরা হাত দিয়ে ছিঁড়তে চাইলে কী হবে জানো? কাপড়টা ছিঁড়বেই ঠিকই, কিন্তু সামান পাবে না। শুকনো শুকনো সুতা কাপড়ের শেষ ভাগে ঠিকই রয়ে যাবে। মানুষও ঠিক তেমন, কেউ রক্তের সম্পর্ক একবারে ভেঙে ফেলতে পারে না। চোখের জল মুছে আরশাদের দিকে নিষ্পলক তাকিয়ে রইল ওরা, যেন কথাগুলো বেশ কঠিন হয়ে গেছে তার জন্যে। কথার অর্থ উদ্ধারের চেষ্টায় ওরা এখনো মগ্ন। আরশাদ বলল,